আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি হামলায় ৩৬ সিরীয় সেনা নিহত। জানিয়ে দেব রাফায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী, বলেছেন নেতানিয়াহু। এছাড়া রয়েছে ইসরায়েলের তুর্কি অস্ত্র রপ্তানি অব্যাহত থাকার আশঙ্কা বাড়ছে উদ্বেগ। সর্বশেষ রয়েছে জাতিসংঘে ফিলিস্তিনি বিষয়ক দূতকে ইসরায়েল ও আমেরিকার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি হামলায় ৩৬ সিরীয় সেনা নিহত। সিরিয়ার আলেপ্পো প্রদেশের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সেনা সদস্য নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা শুক্রবার ২৯ মার্চ এই তথ্য জানিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়েছে। সংস্থাটি জানায়, ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোরের আগে হামলা চালানোয় বেসামরিক মানুষ ও সামরিক কর্মী নিহত ও আহত হয়েছেন। এর আগে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন এবং তাদের মধ্যে ইরানপন্থী সহ অন্তত ৯ জন সহ একজন কমান্ডার ছিলেন। সিরিয়ার পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়েছিল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি হামলায় ইরানপন্থী ৯ যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন একজন আইআরজিসির কমান্ডার। একটি উপত্যকায় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এর আগে গত কয়েক বছর ধরেই সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল, কিন্তু কখনোই তারা এসব হামলার দায় স্বীকার করেনি। এদিকে রাফায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী, জানালো নেতানিয়াহু। ইসরায়েলি অভিযান শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নেয়। এটি মিশরীয় সীমান্তবর্তী এলাকা। এরই মধ্যে উত্তর ও মধ্য গাজাকে ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এখন আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে আবারও রাফায় অভিযান চালাবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে জিম্মি পরিবারদের সেনা সদস্যদের বলেছেন, একমাত্র সামরিক চাপের মাধ্যমে তাদের মুক্তি করা সম্ভব। তাছাড়া রাফায় সেনাবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রাফায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা এরই মধ্যে উত্তর গাজা খান ইউনুস জয় করেছি। এদিকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সিরিয়ার ইসরায়েলের বিরুদ্ধে আরও ২টি ইস্যু জারি করেছে আন্তর্জাতিক বিচারিক আদালত। সেখানে মৌলিক সেবা ও মানবিক সহায়তা প্রবেশে নিশ্চিত করার কথা বলা হয়েছে। গত ৭ই অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় ৩২,৫৫২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৪,৯৮০ জন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস হামলা চালানোর পর থেকে গাজায় যে যুদ্ধ শুরু হয়েছে সে বিষয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। গত ২৫ মার্চ গৃহীত প্রস্তাবটিতে বলা হয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা উচিত এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করে রমজান মাসের প্রতি সব পক্ষের শ্রদ্ধা দেখানো উচিত। তবে যুক্তরাষ্ট্র গত ২৫ মার্চ ৫২৭-২৮ নম্বর প্রস্তাবটিকে বাধ্যতামূলক নয় বলে বর্ণনা করেছেন। তাদের যুক্তি, ওই প্রস্তাবে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা আছে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। কথাগুলোর পরিবর্তিতে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়েছে, অভিব্যক্তি ব্যবহার করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, এটি বাধ্যতামূলক প্রস্তাব নয়। এদিকে ইসরায়েলে তুর্কি অস্ত্র রপ্তানি অব্যাহত থাকার আশঙ্কা বাড়ছে উদ্বেগ। দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে তুরস্কের পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদক ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তুরস্কের পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা, পশ্চিম তীর ও অন্যান্য অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদীদের নৃশংস হামলার মধ্যেও প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের সরকার দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে। এই প্রতিবেদন প্রকাশের পর তুরস্কের জনগণ এবং দেশটির কয়েকজন সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে যে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত দেশটির ইহুদিবাদী ইসরায়েলের কাছে প্রায় $৮০,০০০ মূল্যের অস্ত্র রপ্তানি করেছে। গাজায় ইসরায়েলি হামলায় গণহত্যা চলার মধ্যেই তুরস্ক ইসরায়েলের গান পাউডার এবং বিস্ফোরক ও অস্ত্রসহ সামরিক সরঞ্জাম রপ্তানি করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য মঙ্গলবার এই বড় বিতর্ক নিরসনে পৃথক বিবৃতি দিয়ে
ইসরায়েলের সব ধরনের অস্ত্র ও সামরিক সহযোগিতা তথ্য অস্বীকার করেছেন। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে দাবি করেছে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের রপ্তানিকৃত গান পাউডার এবং বিস্ফোরক দ্রব্য কোনো ধরনের সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। এর আগে তুর্কি সংসদ সদস্যদের বিরোধী দলীয় 15 সদস্য সহ বিশ্বের 13টি দেশ 200-এরও বেশি আইন প্রণেতা গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের অস্ত্র রপ্তানির বিরোধিতা করেছে। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্কই প্রথম ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করেছিল। 1949 সালে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দ্বিপক্ষীয় সহযোগিতা, সাংস্কৃতিক, বাণিজ্য এমনকি সামরিক পর্যায়ে উন্নীত হয়। মুসলিম দেশগুলোর প্রধান কোন শীর্ষ নেতা হিসেবে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জায়নবাদ বা ইহুদিবাদের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেলের কবর পরিদর্শন করেন। গত 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজা উপত্যকা জর্দান নদীর পশ্চিম তীরে নিরুপায় মুসলিম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচার গণহত্যা চালিয়ে আসছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 32,000 ফিলিস্তিনি শহীদ এবং 75,000 আহত হয়েছেন। 1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকদের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিবাদীদের অভিবাসনের মাধ্যমে আজকে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়। 1948 সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক দূতকে ইসরায়েল ও আমেরিকার হুমকি। ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিসকে হুমকি দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার বিষয়ে গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তিনি একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তাতে তিনি বলেন, হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর গত 5 মাসে হত্যাযোগ্য বিচার বিশ্লেষণ করলে এটা বলা যেতে পারে যে গাজায় ইসরায়েলি বাহিনী জাতি হত্যা চালাচ্ছে। এটা বিশ্বাস করা প্রেক্ষাপট রয়েছে। এরপরই তাকে হুমকি দেওয়া হলো। গতকাল হুমকি পাওয়ার কথা জানান এই মানবাধিকার বিশেষজ্ঞ। জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলের ফ্রান্সিসকো উপস্থাপন করা প্রতিবেদনের শিরোনাম অ্যানাটমি অব জেনোসাইড। জাতিসংঘের এই কর্মকর্তা ইসরায়েলি অপরাধ তৎপরতা বৃদ্ধির বিষয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকতে হবে যা ইচ্ছাকৃত আন্তর্জাতিক আইনের নীতিমালা বিকৃতি করার ইসরায়েলি পদক্ষেপ ঠেকাবে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা, গণহত্যা ও জাতি হত্যার চেষ্টা বন্ধ করবে। একটি তথ্য জানানো গেছে, ইসরায়েলের পাশাপাশি আমেরিকা ও জাতিসংঘের এই কর্মকর্তাকে হুমকি দেওয়ার সঙ্গে জড়িত। তারা ওই কর্মকর্তার বিরুদ্ধে ইসরায়েলি স্বার্থবিরোধী অবস্থান গ্রহণের অভিযোগ এনেছে। আলবানিজের বিবৃতি থেকে এটা স্পষ্ট যে বর্তমানে যেসব আন্তর্জাতিক সংস্থা রয়েছে সেগুলো গণহত্যায়, গাজায় এবং জাতি হত্যার জন্য ইসরায়েলের জবাবদিহি করতে সক্ষম নয়, কারণ এসব গণহত্যা মার্কিনের সরকারের রাজনৈতিক ও সামরিক ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে। মার্কিন মিডিয়ার সর্বাত্মক সমর্থন ও জাতীয় সহযোগিতা রয়েছে ইসরায়েলের সঙ্গে। কিছুদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে, কিন্তু ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই প্রস্তাব বাস্তবায়নের অস্বীকৃতি জানিয়ে আসছে। গত 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজা উপত্যকা ও জর্দান নদীর তীরে পশ্চিম তীরে নিরুপায় মুসলিম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচার গণহত্যা চালিয়ে আসছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 32,000 ফিলিস্তিনি শহীদ এবং 75,000-এর মতো আহত হয়েছেন।